দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি প্রথম অধ্যায়ে কি রয়েছে। প্রথম অধ্যায়ে আছে বাস্তব সংখ্যা, 1 পৃষ্ঠা থেকে শুরু, 20 পৃষ্ঠাতে শেষ। আসো আমরা দেখি। তোমাদের এই বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে, কেননা তোমরা যদি লাইন ধরে না পড়ো তাহলে মাল্টিপল চয়েস কোয়েশ্চন বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর ওইসব প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে অবশ্যই লাইন ধরে পড়তে হবে। আসো তাহলে দেখি এখানে কি রয়েছে। সংখ্যার ইতিহাস, এখানে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস এ সম্পর্কে আমরা এখানে পড়ব। সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি। এখানে প্রশ্ন আসতে পারে যে গণিতের উৎপত্তি কোথা থেকে এসেছে। সেটা হলো পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার এই পদ্ধতি হলো থেকেই গণিতের উৎপত্তি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। অর্থাৎ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। অর্থাৎ গণিতের যে সংখ্যাভিত্তিক গণিত, এটা সৃষ্টি হয়েছে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। এরপর নানা জাতি ও সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যারীতি অধুনা একটি সার্বজনীন রূপ ধারণ করেছে। আমরা তারপরে দেখি স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম শূন্য ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন, যা সংখ্যা বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সর্বপ্রথম শূন্য ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন কোন গণিতবিদ? এখানে উত্তর হবে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ। পরে ভারতীয় ও চীনা গণিতবিদগণ শূন্য, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান, যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসেবে গ্রহণ করেন। তাহলে ভারতীয় ও চীনা গণিতবিদগণই এই ধারণা বিস্তৃত করেন, সেটা হলো শূন্যের ধারণা, ঋণাত্মক সংখ্যার ধারণা, বাস্তব সংখ্যার ধারণা, পূর্ণ সংখ্যার ধারণা এবং ভগ্নাংশের ধারণা। দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয়। আবার তারাই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলত সংখ্যার প্রবর্তন করেন। তাহলে এখানে দেখো যে দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয়। অর্থাৎ মুসলিম গণিতবিদরাই এই দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশ করেন প্রথম। আবার তারাই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলত সংখ্যার প্রবর্তন করেন। ইতিহাসবিদদের ধারণা খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরাও জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলত সংখ্যা
বিশেষ করে 2 এর বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। 19 শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন। দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। এ অধ্যায়ে বাস্তব সংখ্যা বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়েছে। আমরা দেখি এ অধ্যায় শেষে কি শিক্ষার্থীরা শিখতে পারবে, অর্থাৎ তোমরা কি শিখবে। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে পারবে। বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আসন্ন মান নির্ণয় করতে পারবে। দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করতে পারবে। আবৃত্ত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে এবং ভগ্নাংশকে আবৃত দশমিকে প্রকাশ করতে পারবে। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবে। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে। সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারবে এবং এতৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আসো আমরা এই সমস্যাগুলো সমাধান একে একে করি। প্রথমে রয়েছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। আমরা দেখি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হলো 1, 2, 3, 4 এভাবে অসীম পর্যন্ত হতে পারে ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আবার এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে দেখো 2, 3, 5, 7, তারপর আরো অসংখ্য সংখ্যা রয়েছে ইত্যাদি মৌলিক সংখ্যা, এবং 4, 6, 8, 9 এবং তারপরে অসংখ্য সংখ্যা রয়েছে ইত্যাদি হলো যৌগিক সংখ্যা। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। এখানে দেখো দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক সংখ্যা, কেননা আমরা দেখি যে 6 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6। অপরদিকে 5 এর গুণনীয়ক হলো 1, 3 হয় না 1, তারপর 5, 7 এবং 35। তাহলে দেখা গেল যে এই দুইটির মধ্যে শুধুমাত্র 1 মিল রয়েছে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 1। এ কারণে 6 এবং 35 হলো পরস্পরের সহমৌলিক সংখ্যা। এবারে আমরা দেখি পূর্ণ সংখ্যা কি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা আমরা বুঝতে পারলাম যে 1, 2, 3, 4, 5 এগুলো স্বাভাবিক সংখ্যা। এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা, এছাড়াও আছে সহমৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা পেলাম 2, 3, 5, 7, তারপরে 8, 9 বাদ দিয়ে 10 বাদ দিয়ে 11, এইভাবে অসীম পর্যন্ত রয়েছে। অপরদিকে যৌগিক সংখ্যাও এরকম 4, 6, 8, 9, 10 এবং অসীম পর্যন্ত যৌগিক সংখ্যা রয়েছে। আর সহমৌলিক সংখ্যা আমরা পেলাম এখানে যে দুইটি সংখ্যার যদি গসাগু 1 হয় তাহলে ওই সংখ্যা দুটি পরস্পরের সহমৌলিক সংখ্যা। এখানে 6 এবং 35 দুইটি সহমৌলিক সংখ্যা। আমরা যদি এটা ধরি যে 3 এবং 5 এই দুটিও সহমৌলিক, কারণ এই দুটির গসাগু হবে 1। আমরা যদি এখান থেকে লক্ষ্য করি 7 এবং 9 এই দুটির মধ্যেও গসাগু হবে 1, অর্থাৎ 7 এর গুণনীয়ক হলো 1 এবং 7।
আর 9 এর গুণনীয়ক হলো 1 3 9। তাহলে শুধুমাত্র গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পেলাম এই দুটির মধ্যে 1, অর্থাৎ গসাগু পেলাম 1। এ কারণে 7 এবং 9 দুইটিও সহমৌলিক সংখ্যা। এবারে আসি আমরা পূর্ণ সংখ্যা। ইন্টিজার, ইংরেজিতে ইন্টিজার বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে দেখো শূন্য, শূন্যর ডান দিকে 1 2 3 4 5 এইভাবে অসীম পর্যন্ত, আবার শূন্যর বাম দিকে -1 -2 -3 এভাবে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু সবগুলোই পূর্ণ সংখ্যা, কারণ এগুলোতে কোনো খণ্ডিত সংখ্যা নেই, অর্থাৎ ভগ্ন সংখ্যা নেই। এরা ধনাত্মকও আছে আবার ঋণাত্মকও আছে। এখানে -3 -2 -1 এগুলো ঋণাত্মক, আবার 0 1 2 3 এগুলো ধনাত্মক, কিন্তু উভয়ই সবগুলোই পূর্ণ সংখ্যা। এবারে আসো ভগ্নাংশ সংখ্যা দেখি, ফ্র্যাকশনাল নাম্বার। এখানে পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। তাহলে এমন কিছু সংখ্যা যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এই সব সংখ্যাই হলো সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ। যেমন যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ 0 সমান নয় এবং কিউ 1 এরও সমান নয়, তাহলে কিউ 1 এরও সমান না আবার 0 সমান না, এরকম যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে বলা হবে ভগ্ন সংখ্যা। তাহলে কিউ এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ এই কিউ দিয়া এই পি কে নিঃশেষে ভাগ করা যাবে না, এমন সংখ্যাই হলো ভগ্ন সংখ্যা। যেমন 1/2, 3/2, -5/3, 4/6। আমরা আরো যে কোনো সংখ্যা লিখতে পারি, উপরে অর্থাৎ দাগ দিয়ে উপরে একটি সংখ্যা লিখব, নিচে একটি সংখ্যা লিখব, এরকম অসংখ্য অসংখ্য সংখ্যা তোমরা তৈরি করতে পারো। এই সবগুলো সংখ্যাই হলো ভগ্নাংশ সংখ্যা। আবার খেয়াল করতে হবে তা যেন নিঃশেষে বিভাজ্য না হয়। যেমন উপরে তুমি 4 দিয়ে নিচে যদি 2 দাও, তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করা যায় 2, 2 গুণে 4, অর্থাৎ 2 times 2 = 4। তাহলে এখানে একটি পূর্ণ সংখ্যা পাওয়া গেল, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলো, তাহলে তা কিন্তু ভগ্ন সংখ্যা হবে না। ভগ্ন সংখ্যা হবে এরকম যে উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে কখনো নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে কোনো সাধারণ ভগ্নাংশ পি বাই কিউ এর ক্ষেত্রে পি ইজ স্মলার দেন কিউ হলে, অর্থাৎ পি যদি কিউ এর চেয়ে ছোট হয়, তাহলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ, এবং পি যদি কিউ এর চেয়ে বড় হয়, তাহলে অর্থাৎ পি ইজ গ্রেটার দেন কিউ হলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ এই উপরের সংখ্যাগুলো যদি বড় হয়ে নিচের সংখ্যাগুলো যদি ছোট হয়, তাহলে তা হবে অপ্রকৃত ভগ্নাংশ, আর উপরের সংখ্যাগুলো ছোট হয়ে নিচের সংখ্যা বড় হলে তা হবে প্রকৃত ভগ্নাংশ, যা তোমরা প্রাথমিক বিদ্যালয়েই পড়েছ। এখানে উদাহরণ দেওয়া আছে 1/2, 1/3, 2/3, 1/4 এভাবে অসীম পর্যন্ত ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ এখানে দেখানো হয়েছে 3/2, 4/3, 5/3, 5/4 এভাবে অসীম পর্যন্ত রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্ন সংখ্যাগুলো পেলাম দুই ধরনের, এখানে পেলাম দুই ধরনের, একটা হলো প্রকৃত আর একটা হলো অপ্রকৃত। আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতেই এই সম্পর্কে জেনে এসেছি যে প্রকৃত
অপ্রকৃত, এবং আরেকটি সংখ্যা রয়েছে মিশ্র ভগ্নাংশ রয়েছে, যেখানে পূর্ণ সংখ্যার সাথে একটি অপ্রকৃত সংখ্যা গুণ হিসেবে থাকে। যাই হোক, আমরা এখানে ভগ্নাংশ পেলাম। ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, এবং অবশ্যই পি এবং কিউ, অর্থাৎ পি কে কিউ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না এমন সংখ্যাগুলোই হলো ভগ্নাংশ বা ভগ্নাংশ সংখ্যা। আমরা এবারে দেখি মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। কিউ এর মান 0-র সমান হবে না, অর্থাৎ কিউ এর মান বড় হতে পারে, 0-র চেয়ে বড় হবে, 0 হবে না এমন সংখ্যা হলো মূলদ সংখ্যা। যেমন 3/1 সমান হলো 3, তারপরে 11/2 সমান 5.5, তারপরে 5/3 ইকুয়াল 1.666 অসীম পর্যন্ত ইত্যাদি মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। তাহলে আমরা যে সহমৌলিক সংখ্যাগুলো এখানে জেনেছি, যে সহমৌলিক সংখ্যা হলো যে দুইটি সংখ্যার গসাগু 1, সেই দুইটি সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে 6 এবং 35 দুইটি সহমৌলিক সংখ্যা। এখন এই দুইটি মূলদ সংখ্যা হতে পারে, অর্থাৎ উপরে 6 নিচে 35 লিখলে তা অবশ্যই মূলদ সংখ্যা হবে। এখানে লক্ষ্য করো, যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। তাহলে এখানে যে ভগ্নাংশগুলো পেলাম আমরা, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ, এই সবগুলোই মূলদ সংখ্যা। এবং সকল পূর্ণ সংখ্যা, এই যে এখানে পেলাম পূর্ণ সংখ্যা, ঋণাত্মক ও ধনাত্মক সকল পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা। এবং এই সকল ভগ্নাংশ সংখ্যাগুলো প্রকৃত অথবা অপ্রকৃত সবই হলো মূলদ সংখ্যা। এবারে আমরা দেখি অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এইখানে লক্ষ্য করো যে অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এবং পি ও কিউ দুইটিই পূর্ণ সংখ্যা। যেটা মূলদ সংখ্যার ক্ষেত্রেও পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ 0-র চেয়ে বড়, 0-এর সমান নয়। এখানেও কিউ 0-এর সমান নয়। কিন্তু এটাতে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আর মূলদ সংখ্যাতে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা দেখি যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা বলতে আমরা বুঝব পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যা। যেমন ধরো 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 কে যদি আমরা বর্গমূল নেই তাহলে তা পাওয়া যায় 2। এ কারণে
4 পূর্ণবর্গ সংখ্যা, এটা এইরকম পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ যে কোনো সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল। স্বাভাবিক সংখ্যা বলতে ঋণাত্মক বাদে যে সংখ্যাগুলো, ধনাত্মক সংখ্যাগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা অমূলদ সংখ্যা হিসেবে পাবো হলো এমন সংখ্যা পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল। স্বাভাবিক সংখ্যার বর্গমূল, যেমন 2 বা 2 পূর্ণবর্গ নয়, তাহলে 2 এর বর্গমূল হলো √2। তারপর 3 স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে তার বর্গমূল √3। ঠিক একই রকম 4 হলো স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা, কারণ তার বর্গমূল নিলে পাওয়া যায় 2, কাজেই 4 হবে না। আবার 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 5 এর বর্গমূল নিলে আমরা পূর্ণ কোনো সংখ্যা পাই না, সেক্ষেত্রে √5 একটি অমূলদ সংখ্যা হবে। আর এখানে যে উদাহরণগুলো দিয়েছে, √2 সমান হলো 1.414213 অসীম পর্যন্ত। এবার √3 একই রকম 1.732 এখানেও অসীম পর্যন্ত, অর্থাৎ এই দশমিক বিন্দুর পরে সংখ্যার শেষ নেই। ঠিক এখানে আরেকটি সংখ্যা দেখানো হয়েছে, অমূলদ সংখ্যা √5/2। এখানে লক্ষ্য করো যে অমূলদ সংখ্যা হলো বর্গ, যে সংখ্যাটির বর্গমূল নেওয়া হয়েছে, বর্গমূলকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিলেও তা অবশ্যই এই অমূলদই থাকে, অমূলদ সংখ্যা হিসেবেই থাকে। তাহলে √5/2 সমান 1.118 অসীম পর্যন্ত ইত্যাদি অমূলদ সংখ্যা। কোন অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, অর্থাৎ অমূলদ সংখ্যার মধ্যে দুইটি পূর্ণ সংখ্যা হবে না। একটি পূর্ণ সংখ্যা হবে এবং অপরটি পূর্ণ সংখ্যার বর্গমূল হবে। আসো এবারে দেখি দশমিক ভগ্নাংশ সংখ্যা, ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3 = 3.0, 5/2 = 2.5, 10/3 = 3.33333 অসীম পর্যন্ত, √3 = 1.732 অসীম পর্যন্ত ইত্যাদি দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 0.52 শেষ হয়েছে, এটা সসীম। 3.4152 ইত্যাদি সসীম দশমিক ভগ্নাংশ এবং 4/3 = 1.33333 অসীম পর্যন্ত, √5 = 2.123512367 এটা অসীম পর্যন্ত ইত্যাদি অসীম দশমিক ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ বারবার আসে, তাদেরকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 122/99 = 1.2323 এভাবে অসীম পর্যন্ত। তারপর 5.165
4 পৌনঃপুনিক এখানে, অর্থাৎ এই 654 বারবার আসে ইত্যাদি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এখানে 5.1 এর পরে 654 এটা বারবার আসে, 654 654 654 এরকম থাকলে এই 654 6 থেকে 4 পর্যন্ত 6 এর মাথায় উপরে একটি বিন্দু এবং 4 এর উপরে একটি বিন্দু দিয়ে এখানে আবৃত দশমিক ভগ্নাংশ বোঝানো হয়েছে। এবং এখানে লক্ষ্য করো 0.5230500056 ডট 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 অসীম পর্যন্ত এবং 2.1234031 ডট 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 এটাও অসীম পর্যন্ত ইত্যাদি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। কারণ এখানে একই সংখ্যা বারবার আসেনি এই দুটির মধ্যে, যে কারণে এটিকে আর আবৃত করা যাচ্ছে না, এগুলো অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা দেখলাম যে দশমিক ভগ্নাংশের মধ্যেও আবার দুই ধরনের দশমিক ভগ্নাংশ রয়েছে, তা হলো সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। আবার এই অসীম দশমিক ভগ্নাংশগুলোকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, দুই ধরনের পাওয়া গেছে, তা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশগুলো হলো দশমিক বিন্দুর পরে যদি একই সংখ্যা বারবার ফিরে আসে তাহলে সেগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা দেখলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ এখানে আছে যা পি কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে ভগ্নাংশ দুই ধরনের, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আবার দুই ধরনের রয়েছে, তা হলো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আর তারপরে আমরা এই মূলদ অমূলদ সংখ্যাগুলোকে যখন দশমিক সংখ্যা দিয়ে প্রকাশ করি তা হয় দশমিক ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের, তা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এবারে আসো দেখি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা সবগুলোই বাস্তব সংখ্যা। এখানে মূলদ সংখ্যা, এগুলো বাস্তব সংখ্যা, ধনাত্মক এবং ঋণাত্মক। আবার এখানে ধনাত্মক, এখানে অমূলদ সংখ্যাগুলো, এগুলো হলো বাস্তব সংখ্যা। এখানে দশমিক সংখ্যা এবং আবৃত ও অনাবৃত দশমিক সংখ্যাগুলো দশমিক সংখ্যা, সসীম দশমিক ও অসীম দশমিক। আর অসীম দশমিকের মধ্যে রয়েছে আবৃত অসীম দশমিক এবং অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ বা সংখ্যা। এই সবগুলোই হলো বাস্তব সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যা দেখি। পজিটিভ নাম্বার, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন 2, 1/2, 3/2, √2, 0.415, 0.62 পৌনঃপুনিক, 4.120345061 ডট 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 ইত্যাদি ধনাত্মক সংখ্যা, কারণ এরা সবাই শূন্যর চেয়ে বড় সংখ্যা। ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার, শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন -2, -1/2, -3/2, -√2, -0.5
415 মাইনাস 0.62 পৌনঃপুনিক মাইনাস 4.1203456061 ডট 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 অসীম পর্যন্ত ইত্যাদি ঋণাত্মক সংখ্যা, কারণ এরা সবাই শূন্যর চেয়ে ছোট। অঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, অর্থাৎ এই ধনাত্মক সংখ্যাগুলোকেই আমরা অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার বলে থাকি। তাহলে এখানে উদাহরণ দেখো, 0, 3, 1/2, 0.612, 1.3 পৌনঃপুনিক 2.120345 ডট 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 অসীম পর্যন্ত ইত্যাদি অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এগুলো 0 থেকে 0-র চেয়ে বড় সংখ্যা। এখানে লক্ষ্য করো 1.3 পৌনঃপুনিক অর্থাৎ 3 বারে বারে আসছে, এটাকে আবৃত করা হয়েছে, তাহলে এটা আবৃত আর এটা অনাবৃত। নিচের চিত্রে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেখতে পাই। এখানে দেখো আমরা বাস্তব সংখ্যা কিরকম পেয়েছি। তাহলে আমরা বাস্তব সংখ্যা বলতে পেয়েছি ধনাত্মক এবং ঋণাত্মক মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বলতে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। আমরা যেটা আগে পেয়েছি যে p/q আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন p ও q পূর্ণ সংখ্যা। যেমন এখানে যে পূর্ণ সংখ্যা রয়েছে, আবার দশমিক সংখ্যা রয়েছে, এই সবই মূলদ সংখ্যা। আর যে সংখ্যাগুলোর অর্থাৎ ভগ্নাংশকে ভাগ করলে এই যে পূর্ণ সংখ্যা দশমিক বিন্দুর পরে অসীম পাওয়া যায়, অসীম সংখ্যাগুলো দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো অসীম পর্যন্ত থাকে, এই সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা, যেটা আমরা বলেছি যে পূর্ণ সংখ্যা নয়, এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, তা হলো অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখি এখানে সংখ্যার একটি ছক। বাস্তব সংখ্যা দুই ধরনের, এক হলো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যার মধ্যে আছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত যেগুলো, সেগুলো হলো অমূলদ সংখ্যা। অপরদিকে মূলদ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এখন দেখো পূর্ণ সংখ্যার মধ্যে কত কত রয়েছে। পূর্ণ সংখ্যার মধ্যে আছে 0, এছাড়া আছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। এখন এই ধনাত্মক সংখ্যাগুলো আবার দেখো, ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে আছে 1 বাদে আরো দুই ধরনের সংখ্যা রয়েছে, তা হলো মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। অপরদিকে আমরা সাধারণ সংখ্যাগুলোর মধ্যে দেখি যে ভগ্নাংশের মধ্যে সাধারণ ভগ্নাংশ আছে আর দশমিক ভগ্নাংশ আছে। সাধারণ ভগ্নাংশ হলো প্রকৃত এবং অপ্রকৃত আরেকটা, যেটাকে বলা হয় মিশ্র, সেটাতে পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, সেটা হয় মিশ্র। অর্থাৎ এখানে অপ্রকৃত ভগ্নাংশকেই মিশ্র হিসেবে দেখানো হয়েছে। আর দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে রয়েছে সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর অমূলদ সংখ্যার মধ্যে আছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। এখানে দেখানো হয়েছে সকল মূলদ এবং অমূলদ উভয় সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাগুলোর মধ্যে আছে মূলদ অমূলদ। অমূলদ শুধুমাত্র তারাই যারা অসীম অনাবৃত দশমিক। এখানে দেখো একটি কাজ রয়েছে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোর অবস্থান কোথায় দেখাও। দেখো তো তোমরা পারো কিনা। প্রথমে
এটা 3/4, এই সবগুলো সংখ্যাই বাস্তব সংখ্যা। এর মধ্যে কোনটা মূলদ আর কোনটা অমূলদ সংখ্যা, এটা তোমাকে বের করতে হবে। তাহলে 3/4 এটা কোন সংখ্যা হবে? অর্থাৎ আমরা যদি এখান থেকে এই নিচের এই অংশগুলো দেখি, সবগুলো বিশ্লেষণ করার পরে মৌলিক, যৌগিক, প্রকৃত, অপ্রকৃত, সসীম, আবৃত, অসীম আবৃত দশমিক আর সসীম, অসীম অনাবৃত দশমিক। এখানে লক্ষ্য করো, আমরা যদি এই অংশটা ধরি, এই অংশটা, এটা কি হবে? এটার মধ্যে দেখো পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে এটা কি? অসীম আবৃত দশমিক। আসো আমরা এই অংশটুকুর কাজ খাতায় করি। আমরা দেখি সবাই পারি কিনা। তাহলে আমরা এটা যদি ধরি, এটা কি হবে? 1/3। এটা মূলদ না অমূলদ? নাকি এটা এটা কি ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? বলো। 3/4 হচ্ছে ভগ্নাংশ, যেটি প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা এখানে লিখি প্রকৃত ভগ্নাংশ। আমরা লিখব প্রকৃত ভগ্নাংশ। এখানে আমরা কত লিখব? 3/4 কে 3/4 আমরা এখানে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, 3/4, এটাকে পেলাম প্রকৃত ভগ্নাংশ। এবার 5, এই সংখ্যাটা, এটা কি? এটা একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কি কি আছে লক্ষ্য করো। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা মৌলিক বা যৌগিক কোন সংখ্যা হিসেবে লিখবো এখানে? মৌলিক সংখ্যা। হ্যাঁ, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি মৌলিক সংখ্যা হিসেবে। মৌলিক সংখ্যা হিসেবে কত লেখা যায়? 5। আমরা এই 5টাকে এখানে নিয়ে আসি। তোমরাও খাতায় এটা লিখে ফেলবে। আচ্ছা, এবার আসো -7, এটা কি সংখ্যা হিসেবে আমরা লিখতে পারি? এখানে বইয়ের সাথে মিলাও। -7 এটাকে কি ঋণাত্মক সংখ্যা হিসেবে ধরা যেতে পারে? তাই তো? যেহেতু ঋণাত্মক সংখ্যার আর কোনো শ্রেণীবিন্যাস নেই, আমরা এটাকে ধরব ঋণাত্মক পূর্ণ। দেখো এখানে কি হইতে পারে? ঋণাত্মক পূর্ণ মূলদ বাস্তব সংখ্যা। এটা খেয়াল করো, ঋণাত্মক সংখ্যা এটা পেয়েছি -7, তাহলে এটা হলো ঋণাত্মক পূর্ণ মূলদ বাস্তব সংখ্যা। এটা ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, আবার বাস্তব সংখ্যা। তাহলে আমরা এটাকে এভাবেই লিখতে পারি, -7 হলো ঋণাত্মক পূর্ণ মূলদ বাস্তব সংখ্যা। ঋণাত্মক পূর্ণ মূলদ বাস্তব সংখ্যা ও বাস্তব সংখ্যা হলো -7।
7। তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এবারে আসো √13। √13 কি? √13 হচ্ছে অমূলদ সংখ্যা। এটি অমূলদ সংখ্যা, কারণ 13 কে রুট করলে আমরা যা পাই তা অসীম, সসীম নয়, তাই তো? তাহলে আমরা এখানে মিলাই যে এটা পাওয়া গেল √13, এটা পাওয়া গেল অমূলদ সংখ্যা এবং অসীম, তাই তো পাওয়া গেল। আচ্ছা, আমরা দেখি √13 কি পাওয়া যায়। তাহলে অমূলদ, আমরা এখানে √13 কে যদি ক্যালকুলেটরে হিসাব করি, দেখো তো ক্যালকুলেটরে কি পাওয়া যায় এটাকে। √13 এর মান হচ্ছে 3.605551275। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি, প্রথমে √3টা লিখি। √13 আমরা এখানে লিখলাম আগে। √13 এর সমান কি পেলাম? 3.60 আমরা এখানে পাবো হলো 3.60555127.75, তারপর আরো রয়েছে, তাই না? এ পর্যন্তই শেষ। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে তোমার ক্যালকুলেটরে তোমার 10 পর্যন্ত আছে নাকি? এটি পূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ মূলদ সংখ্যা তো নয় অবশ্যই, কারণ এটাই এটা শেষ হয়নি, সংখ্যা শেষ হয়নি দশমিক বিন্দুর পরে, আর এটা আবৃতও করা যাচ্ছে না, কারণ একই সংখ্যা বারবার আসেনি। তাহলে এটা হলো অমূলদ, অসীম অমূলদ সংখ্যা। অসীম অমূলদ অনাবৃত সংখ্যা। হুম, তাহলে অমূলদ এটা হলো অমূলদ অসীম অনাবৃত সংখ্যা। আমরা এই √3 পেলাম এরকম একটি, √13 পেলাম এরকম একটি সংখ্যা। আচ্ছা, তারপরে এবারে 0। 0 হচ্ছে বাস্তব অঋণাত্মক সংখ্যা। 0 হলো বাস্তব অঋণাত্মক সংখ্যা। তাহলে এটা হবে বাস্তব অঋণাত্মক সংখ্যা। বাস্তব অঋণাত্মক
সংখ্যা। তারপরে আছে কত? 1। 1 কি? 1 হলো বাস্তব পূর্ণ স্বাভাবিক ঋণাত্মক সংখ্যা। অর ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা। 1 কে আমরা ধনাত্মক ধরব এবং বাস্তব পূর্ণ স্বাভাবিক। পূর্ণ স্বাভাবিক সংখ্যা। বাস্তব পূর্ণ স্বাভাবিক ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা। এটা হলো 1। তারপরে 9/7 এটা কি হবে? ভগ্নাংশ সংখ্যা কিন্তু অপ্রকৃত। ভগ্নাংশ অপ্রকৃত। তাহলে এটাকে আমরা লিখতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। এটা হলো 9/7। আচ্ছা, আর তারপরে আছে 12। 12 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা এটাকে এখানে রাখতে পারি, তাই না? বাস্তব ধনাত্মক পূর্ণ স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, আর এই যে 2 দেখো 4/5 এখানে 2 সমস্ত 5-এর 4, আমরা এটাকে সমস্ত পড়েছি চতুর্থ শ্রেণীতে। তাহলে এটা কি হবে? এটা ভগ্নাংশ সংখ্যায় কিন্তু মিশ্র ভগ্নাংশ হবে। হ্যাঁ, এটা হলো অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ, তাই না? এখানে অপ্রকৃত লেখা যেতে পারে, তারপরেও আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ হিসেবে ধরব। তাহলে এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এটা পেলাম মিশ্র ভগ্নাংশ। আর তারপরে যে দুইটি সংখ্যা রয়েছে, এই দুটি সংখ্যার মধ্যে কোনটা কি হবে? তারপর হচ্ছে 1.14 এটা হচ্ছে দশমিক সংখ্যা, তবে অনাবৃত। দশমিক অনাবৃত। আরেকটা জিনিস রয়েছে, তা হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ এটা অসীম, তাই নয় কি? এটা না, এটা কি অসীম না সসীম? এটা সসীম। এই সংখ্যাটা সসীম, এই যে শেষ হয়েছে 4 এর পরে, শেষ হয়ে গেছে 4 এর পরে আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখান থেকে দেখি যে এই যে সসীম, এই যে দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, এবং তা মূলদ সংখ্যার মধ্যে পড়েছে। তাহলে এটাকে আমরা ধরব সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ।
আচ্ছা, আমরা এটা পেলাম সসীম দশমিক ভগ্নাংশ। আর এই যে শেষেরটা, এটা কি? সর্বশেষ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি টু থ্রি। টু থ্রি পুনঃপুনিক, টু থ্রি বারে বারে আসে, এই জন্য তাহলে এটা এটা হবে আবৃত। হ্যাঁ, অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। তাহলে এটা হবে, এটা কোনটা দেব আমরা? এখানে থেকে এই যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম, লক্ষ্য করো, অসীম আবৃত, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা লিখব অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের কাজ সম্পূর্ণ হলো। আশা করি তোমাদের এই সমস্যাগুলোর আর কোনো সমাধান করতে আর কোনো সমস্যা হবে না। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওতে এই এই সমস্যাগুলোর, এই বিষয়গুলো নিয়ে যে উদাহরণগুলো রয়েছে এবং অন্য কিছু অনুশীলনমূলক প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে দেখার অনুরোধ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.